একদিন মধ্যরাতে কিছু ডাকাত দল চুরি করা সোনাগহনা নিয়ে জঙ্গলের মধ্যে আসে ওগুলোকে লুকোনোর জন্য। সর্দার, চুরি করা মালগুলো তো এখানে নিয়ে চলেই এলাম। যদি আমরা এগুলোকে কোনো ঝোপঝাড়ে লুকিয়ে রাখি তাহলে আজ নয়তো কাল কারো চোখে পড়ে যাবে। তুমি ঠিকই বলেছ মঙ্গল, আমরা এই কাছে কিংবা কোনো ঝোপঝাড়ে এগুলোকে রাখবো না। তোমরা এক কাজ করো, এই জায়গায় ভালো করে গর্ত খুলে এখানে এই সোনাদানার বাক্সটা লুকিয়ে রাখো। তারপর সর্দারের কথা মতো ওই ডাকাত দল গভীর গর্ত খুলতে থাকে। কিছু সময় পর ওরা গভীর গর্ত খুলে নেয়। তখনই ওই গর্তের মধ্যে দিয়ে ভয়ানক ভয়ানক শব্দ আসতে থাকে। আরে সর্দার, এই গর্তের মধ্যে থেকে তো কিসের একটা শব্দ আসছে। এই বলে মঙ্গল ডাকাত যখন গর্তের মধ্যে তাকায় তখন ভয়ে অবস্থা ওর খারাপ হয়ে যায়, কারণ গর্তের মধ্যে ছিল একটা ডাইনি। কে রে মঙ্গল, তোর আবার কি হলো? গর্তের মধ্যে কি আছে? তখনই ওই গর্তের মধ্যে থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসে। ডাইনিটা আকারে অনেক বড় ছিল, তাই ডাইনিকে দেখে সব ডাকাত দল ভয় পেয়ে যায়। আরে বাবারে, এ কি বড় একটা ডাইনি! এ তোমাদের এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। সর্দার, তাড়াতাড়ি পালাও। আরে তাড়াতাড়ি সবাই দৌড়ে পালাও, এই শরীরের সর্বশক্তি দিয়ে এখান থেকে দৌড়ে পালাও। তারপর ওরা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে যে যার মতো পালিয়ে যায়। সর্দার, সব সোনাদানা তো ওখানেই রয়ে গেল, এবার আমরা কি করব? আরে ভাই, জীবনের থেকে সোনাদানা বড় হয়ে গেল তোর কাছে। বেঁচে থাকলে ওরকম সোনাদানা আবারও লুট করে নেব, কিন্তু এই মুহূর্তে নিজেদের প্রাণ বাঁচানোর বুদ্ধিমানের কাজ। চলো তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে আমরা পালিয়ে যাই। তারপর ওরা আর সময় নষ্ট না করে ওই জঙ্গল থেকে অনেক দূরে পালিয়ে যায়। ওরা দৌড়াতে দৌড়াতে একটা গ্রামের মধ্যে চলে আসে। আরে, তোমরা এইভাবে দলবল নিয়ে কোথায় পালাচ্ছ? দেখে তো তোমাদের ডাকাত দল মনে হচ্ছে। কোথাও কোনো চুরি করে ধরা পড়োনি তো? আরে ভাই, তোকে আর কি বলি, কত কষ্ট করে আমরা সোনাদানা লুট করে জমিয়েছিলাম, আর ওই সোনাদানাগুলো জঙ্গলের মধ্যে লুকাতেই যাচ্ছিলাম, তখনই একটা ডাইনি আমাদের পিছু পড়ে গেল। তাই আমরা প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম। দেখো ভাই, অনেক রাত হয়ে গেছে, তাই বেশি বাইরে ঘোরাঘুরি করো না। এই বলে ডাকাত দল ওখান থেকে চলে যায়। সুজন অনেক লোভী একটা মানুষ ছিল। সোনাদানার কথা শুনে দামি দামি বাড়ি আর গাড়ির কথা ভাবতে লাগলো। এই বোকা লোকগুলো একটা সামান্য ডাইনির ভয়ে অতগুলো সোনাদানা নাকি ওখানে রেখে পালিয়ে এসেছে। এখন সময় এসেছে বড়লোক হবার। এই সুযোগ হাতছাড়াই করা যাবে না। একবার জঙ্গলে দেখে আসি কি আছে ওখানে। তারপর সুজন নিজের প্রাণের কথা না ভেবে সে দৌড়াতে দৌড়াতে সোজা জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। ওখানে একটা লম্বা ডাইনিকে দেখতে পায়। আরে বাপরে, এ তো বিশাল বড় ডাইনি। ওরা তো ঠিক কথাই বলেছিল, কিন্তু এই ডাইনিটা কোথা থেকে এসে গেল? বিগত 50 বছর পর আমার ঘুম ভাঙলো। এখন তো আমার খুব খিদে পাচ্ছে। ওরা তো পালিয়ে গেল, তাহলে আমি এখন কি খাবো? তখনই ওই ডাইনির নজর সোনার বাক্সটার উপর যায়, আর বাক্সটা নিয়ে সে খেতে শুরু করে দিল। আরে বাপরে, এই মূর্খ ডাইনিটা, এটা তুই কি করছিস? সব সোনাদানা একা খেয়ে নিচ্ছিস। আমার সব আশা ভরসা তুই একাই নষ্ট করে দিলি। এখন আমি কি করব? কিন্তু এটা তো কোনো খাবার নয় যে হজম হয়ে যাবে, তাই সমস্ত সোনা ওর পেটের মধ্যেই থাকবে। আমাকে ওগুলো এক্ষুনি বার করতেই হবে। না, আমাকে ওর পেটের মধ্যেই ঢুকতে হবে। যাই, আমি বরং আমার বন্ধু অর্ণবকে ডাকি। তারপর সুজন দৌড়াতে দৌড়াতে যায় আর অর্ণবের বাড়িতে কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে গেল। অর্ণব দাদা, তুমি বাড়িতে আছো? একটু দরজাটা খোলো না, তোমার সাথে দরকার আছে। তখনই ঘর থেকে অর্ণবের বউ বেরিয়ে আসে আর সুজনকে দেখে খুব রেগে যায়। এ কি, তুমি এত রাতে আমাদের বাড়িতে এসেছো কেন? তোমাকে কতবার বারণ করেছিলাম না আমার স্বামীর থেকে একটু দূরে থাকতে? যখনই তুমি ওর সাথে থাকো তখনই কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে আসো। তুমি এখান থেকে চলে যাও, উনি এখন ঘুমাচ্ছে। আরে বৌদি, তেমন কোনো ব্যাপার না। আসলে আমি অর্ণবের কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম, তাই ভাবলাম ওকে ফেরত দিয়ে দিই। ঠিক আছে, ঘুমাচ্ছে যখন, আমি তাহলে চলে যাচ্ছি। আমি অন্য কোনো দিন আসবো কোনে। তুমি কি বললে? টাকা ফেরত দিতে এসেছো? তাহলে এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ওনাকে ডেকে আনছি। সীমা সময় নষ্ট না করে সে দৌড়ে অর্ণবের কাছে যায়। কই গো, শুনছো? তোমার জন্য হাতের লক্ষ্মী বাইরে অপেক্ষা করছে, তাকে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে রেখো না। আরে চমৎকার তো, লক্ষ্মী আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। আরে বাহ বাহ বাহ, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। তোমার বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই।
তুমি যার কথা ভাবছো সে না, সুজন দাঁড়িয়ে আছে তোমার ধার টাকা ফেরত দেওয়ার জন্য। ও তাই বলো, আমি আবার অন্য কিছু ভেবে বসেছিলাম। কিন্তু ওর মতো লোভী আর কিপটে মানুষ আমাকে টাকা ফেরত দিতে এসেছে, এটা কিভাবে সম্ভব? তারপর অর্ণব সুজনের সাথে দেখা করার জন্য বাইরে যায়। আরে দাদা, তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি একটা ডাইনির পেটের মধ্যে ঢুকতে হবে। ভাই, তোমার মাথা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? কী রকম উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ? কোনো নেশা করে এসেছো নাকি? ভাই, বেশি সময় নষ্ট করো না, এক্ষুনি আমার সাথে চলো। আমি যেতে যেতে পুরো ব্যাপারটা তোমাকে খুলে বলবো। কিন্তু এখানে আমার সাথে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার বউ আবার রাগ করবে। সুজন অর্ণবের সাথে নিয়ে সেই জঙ্গলের দিকে চলে গেল। আর কিছু সময়ের মধ্যে ওরা ওই ডাইনির কাছে পৌঁছে যায়। ডাইনিকে দেখে অর্ণবের চোখ মুখ ভয়ে ঠান্ডা হয়ে যায়। তুমি তো ঠিক কথা বলেছ ভাই, এখানে তো সত্যি সত্যি একটা বড় ডাইনি আছে। কিন্তু এই ডাইনিটা কি সত্যি সত্যি ডাকাতদের সব সোনা খেয়ে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সব নিজের চোখে দেখেছিলাম। ও আস্তে আস্তে সব সোনা গিলে নিল। আমাদের তো ওই সোনাগুলো নিতেই হবে, তবেই আমরা দুজন বড় লোক হতে পারবো আর নিজেদের পছন্দ মতো দামি দামি ব্র্যান্ডের গাড়ি কিনতে পারবো দাদা। কিন্তু ভাই, আমরা তো ওর পেটের মধ্যে চলে তো যাব, কিন্তু আমরা ওই সোনাগুলো কিভাবে বের করব? আর যদি আমরা বের করতে না পারি তো তাহলে আমরা ওখানেই তো মরে যাব। আরে অর্ণব দাদা, তুমি অত ভয় পেও না তো, আমরা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করেই নেব। অল্প সময় বড়লোক হতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে দাদা। তারপর ওরা দুজন দৌড়াতে দৌড়াতে ওই ডাইনির কাছে গেল। এই ডাইনি, তোকে আমরা একদম ভয় পাই না। এই দেখ, তোর সামনে আমরা দুজন কেমন সাহস নিয়ে দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে আমাদের দুজনকে গিলে দেখা। তোদের এত সাহস, তোরা আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলছিস? তোদের মতো মূর্খ মানুষ আগে কখনো দেখিনি। দাঁড়া, তোদের ইচ্ছা এক্ষুনি পূরণ করব। তারপর ওই ডাইনি ওদেরকে ধরে নিজের মুখের মধ্যে টেনে নেয়। এই ডাইনি তো আমাদেরকে গিলে নিল, আজ তো মনে হয় আমরা শেষ। তারপর ওরা সোজা ডাইনির পেটের মধ্যে চলে যায়। আমার একদম উচিত হয়নি তোমার কথা শোনার লোভে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমার বউ ঠিক কথা বলতো, তোমার সঙ্গে সঙ্গ দেওয়ায় একদিন কাল হয়ে দাঁড়াবে। আরে দাদা, মিশন কমপ্লিট করতে এসে এইভাবে কান্নাকাটি করো না, দেখতে মোটেও ভালো লাগে না। ওই দেখো, ওখানে কত সোনা পড়ে আছে। আমরা তো সত্যি সত্যি বড়লোকই হয়ে গেলাম। কিন্তু ভাই, সোনার কাছে তো পৌঁছে গেলাম, এবার এখান থেকে বেরোবো কি করে? এই মুহূর্তে তো নিজেদের প্রাণ মরণ বাঁচানো হয়ে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে তো এই ডাইনি আমাদেরকে হজম করে ফেলবে। তখন এই সোনা দানা কি হবে? সুজন ভাই, তাড়াতাড়ি তোমার উপায়টা বলো, নয়তো আমরা দুজনেই এখানেই মরে যাব। অর্ণব দাদা, এখন তো আমার নিজেরই ভয় করছে। এখানে তো চলে এলাম, কিন্তু বাইরে যাবার মতো কোনো উপায় তো আমার জানাই নেই। এটা তুই কি করে ফেললি গর্ধব? এবার আমার কি হবে? শুধুমাত্র তোর লোভের কারণে আমার এমন অবস্থা হলো। আমি এইভাবে মরতে চাই না। আরে সীমা, তুমি কোথায়? এরা দুজন কোথায় গেল? যতদূর মনে হচ্ছে এই সুজন ওকে সাথে নিয়ে গেছে, কিন্তু ওরা তো এখনও বাড়িতে ফিরছে না। কোথাও কোনো বিপদ হয়নি তো? না, সময় নষ্ট করলে চলবে না, আমাকে এক্ষুনি ওদেরকে খুঁজতে হবে। তারপর সীমা ওদের দুজনের খোঁজে বেরিয়ে পড়ল। তখনই একটা বুড়ো দৌড়াতে দৌড়াতে পালাতে থাকে। কাকা, তুমি এইভাবে দৌড়াতে দৌড়াতে পালাচ্ছ কেন? কোনো কিছু হয়েছে নাকি? কি আর বলবো বোন, জঙ্গলের মধ্যে একটা বড় ডাইনি আছে। ও আমার সামনেই দুটো মানুষকে জ্যান্ত গিলে ফেলেছে। ভাগ্যিস ও আমাকে দেখতে পায়নি, জঙ্গলের আড়ালে ছিলাম আমি। বলছি কি, এখানে থাকাটা ভালো নয়, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও। হে ভগবান, আমার স্বামীকে গিলে নেয়নি তো? তারপর সীমা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গেল। কিছুক্ষণ হাঁটার পর ওই ডাইনিকে ও দেখতে পায়। কত বড় ডাইনি একটা! হে ভগবান, এই ডাইনি নিশ্চয়ই আমার স্বামীকে গিলে নিয়েছে। আমাকে এক্ষুনি কিছু একটা করতেই হবে। এতটুকু বলে সীমা নিজের ঘরে ফিরে যায় আর ঘরে থাকা অ্যাসিড জল উঠিয়ে নেয়। আর সেটা নিয়ে সে আবারও জঙ্গলে থাকা ডাইনির কাছে গেল। এই ডাইনি, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই আমাকে কেমন পারিস খেয়ে দেখা। আরে বাবা বাবা, আজ তো দিনটা বেশ ভালোই মনে হচ্ছে। এক এক করে শিকার এখানে বসে বসে এমনিতেই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার ইচ্ছা পূরণ করছি। তারপর ডাইনি সীমাকে ধরে নিজের মুখের মধ্যে নিয়ে গিলে ফেলল
আর ও সোজা নিজের স্বামীর কাছে পৌঁছে যায়। সীমাকে দেখে অর্ণব কিছু বুঝতে পারে না। আরে সীমা, তুমি এখানে কিভাবে এলে? তুমি তো বাড়িতে ছিলে। আমি বাড়ি ফিরছি না দেখে তুমি কি আমাকে বাঁচাতে এসেছো? তুমি আমাকে ক্ষমা করে দাও। এই লোভীর কথা শুনে এখানে আসাটা আমার একদম ভুল হয়ে গেছে। তোমার কথা যদি আমি আগে শুনতাম তাহলে এই দিন আমাকে আর দেখতেই হতো না। শোনো, ভুল ঠিক পরে হবে। এখন তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমার কারণে অর্ণব দাও এখানে আটকা পড়ে গেছে। কিন্তু সীমা, তোমার হাতে ওটা কি আছে? এটা অ্যাসিড জল আছে। এটার কারণে ডাইনির পেট খারাপ হতে পারে, আরও বমি করবে, আর আমরা সেই সুযোগে বাইরে বেরিয়ে যাব। তারপর অর্ণব ডাইনির পেটে ওই জলটা ঢেলে দেয়। তখনই ডাইনির পেট খারাপ করতে শুরু করে। কি ব্যাপার? আমার পেট হঠাৎ খারাপ হয়ে গেল কেন? পেটটা কেমন জানি গড়বড় করছে। তারপর ওই ডাইনি বমি করার চেষ্টা করতে লাগলো। এই ডাইনি এবার বমি করার চেষ্টা করবে, আর সেই সুযোগের অপেক্ষা আমাদেরকে করতে হবে। আরে দাদা, একটু দাঁড়িয়ে যাও। এই ফাঁকে আমাদের সব সোনা এক করতে হবে, না হলে যে বেকার হয়ে যাবে। সুজন ঠাকুরপো, তোমার এখনও শিক্ষা হয়নি। তোমার সেই লোভ এখনও রয়ে গেল। আর শোনো, তুমি চুপচাপ আমার সাথে দাঁড়িয়ে থাকো। আগে আমাদের প্ল্যানটা দরকার। সোনা গয়নার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ। তারপর সুজন সোনার লোভ সামলাতে না পেরে সে সোনার কাছে যায়। তখনই ডাইনি বমি করে ফেলে, আর অর্ণব ও সীমা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে ওরা ওখানে আর না দাঁড়িয়ে সোজা বাড়ির দিকে রওনা দেয়। এদিকে সুজন সোনার লোভে সে ওখানেই আটকা পড়ে যায়। আর একবার বমি কর ডাইনি, তাহলে এখান থেকে বেরিয়ে যাই। হে ভগবান, অতিরিক্ত লোভের কারণে আমি এখানে আটকা পড়ে গেলাম। তখনই সুজন আস্তে আস্তে সে ডাইনির পেটের মধ্যে হজম হয়ে যায়।